হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর আজ সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার জন্য। বাংলাদেশ থেকে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে, আর দিনগুলো না খুব দ্রুত কেটেও যাচ্ছে। রোজ সকালে ঘুম থেকে উঠছি মাকে দেখে, খুব ভালো লাগছে। তো ভাবলাম আজ সবাই মিলে একটু মায়াপুর থেকেই ঘুরে আসি। দুদিন পরে আবার দিদি আসবে, তখন আর তাড়াহুড়ো করে বেরোতে পারবো না। তো চলুন, এদিকে আমাদের গাড়িও চলে এসেছে সকাল সকাল, এখন আমরা বেরিয়ে পড়ি। এবার মায়াপুরে আর শুধু আমরা যাচ্ছি না, আমাদের সঙ্গে সঙ্গে দিদি আর দিদির ছেলেও যাচ্ছে। এই দিদিকে আপনারা আমার ভ্লগে আগেও দেখেছেন। আর তাছাড়াও এবার আমরা শুধু মায়াপুর ঘুরবো না, এবার একটু নবদ্বীপ ঘোরার ইচ্ছা আছে। প্রত্যেকবার যখন আমরা মায়াপুরে যাই তখন ওই মায়াপুরের ইস্কন মন্দিরটুকু ঘুরেই আমরা চলে আসি। আরও জানেন তো, দেশে যখন ছিলাম তখন বছরে একবার করে মায়াপুর যেতামই, তবে কখনো নবদ্বীপে যাইনি। তাই ভাবলাম আজকে বেশিরভাগ সময়টুকু আমরা নবদ্বীপেই কাটাবো, তারপরে বিকেলের দিকটাতে মায়াপুর ইস্কন মন্দিরে আসবো। ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জানেন আমাদের বাড়ি নদিয়া জেলায়, আর মায়াপুর আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, গাড়িতে করে 45 মিনিট মতন সময় লাগে যেতে। আরও জানেন তো, বাংলাদেশে যাবার পর প্রথম তো আর সবাই জানতো না আমি ইন্ডিয়ার কোথায় থাকি। আমার শ্বশুরবাড়ির এলাকার অনেক আত্মীয় স্বজন যখন ধীরে ধীরে জানতে পারলেন যে আমি ইন্ডিয়ার নদিয়া জেলায় থাকি, তখন সকলের মুখে আমাকে নিয়ে খুব কমন একটা কথা শুনতাম, আমি নাকি ভগবানের দেশের মানুষ। সেটা শোনার পর না খুব আনন্দ পেতাম। আর আনন্দ পাওয়ারই কথা, পৃথিবীর সবথেকে বড় শ্রীকৃষ্ণের মন্দির তৈরি হয়েছে আমাদের এই নদিয়া জেলায়। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে? এবার চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মায়াপুর চলে এসেছি। ওই যে দূরে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। যদিও এখন আমরা মায়াপুর মন্দিরে ঢুকবো না, সোজা চলে যাব ঘাট পার করে নবদ্বীপে। এবার চলুন, আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। গাড়ি আর এত দূরে আসতে দেয়নি, তাই ওটাকে একটা সাইডে পার্ক করে রেখে এসেছি। আর এখন এই লঞ্চ পার করে আমরা চলে যাব এই ঘাটের ওপারে, যেখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। সেগুলোকেই আমরা ঘুরে ঘুরে দেখব। গঙ্গার ঘাটে আসার সঙ্গে সঙ্গেই আমরা লঞ্চ পেয়ে গিয়েছিলাম, আর সেটা ছাড়তেও খুব বেশি সময় লাগেনি। এবার চলুন, লঞ্চ ছেড়ে দিয়েছে, আর ওই যে দূরে দেখেছেন একটা লঞ্চ যাচ্ছে, দেখে মনে হচ্ছে দেখুন ওটা কেউ চালাচ্ছে না, জলের স্রোতে ভেসে চলেছে। ভীষণ সুন্দর লাগছে, অনেকগুলো লঞ্চ পরপর আসছিল। আরও একটা অসাধারণ দৃশ্য দেখলাম, ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল। অসাধারণ দৃশ্য, দুটো জলের রং দুরকম। এবার চলুন, আমরা উপর থেকে এপারে এসে যে ঘাটে নেমেছি তার নাম ছিল স্বরূপগঞ্জ ঘাট, আর আমাদের টিকিটের মূল্য ছিল 5 টাকা করে। আসার পরপরই দেখছিলাম রাস্তার ধার দিয়ে অনেক অটো বা টোটো এগুলো দাঁড় করানো ছিল। সেখান থেকে একজন দাদার সঙ্গে আমরা কথা বলে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরগুলোকে পরিক্রমা করার জন্য। এবার চলুন, আমরা নবদ্বীপ চলে এসেছি, এবার এক এক করে মন্দিরের দর্শন করি। প্রথম আমরা যে মন্দিরে এসেছি এটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। ওই যে দূরে যে ছোট্ট একটা মন্দির দেখছেন তার পাশেই দেখুন একটা নিম গাছ রয়েছে, ঠিক ওই জায়গাটি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তবে এই জায়গাটিকে প্রাচীন মায়াপুরও কিন্তু বলা হয়। আর এর ঠিক পাশেই রয়েছে একটা মন্দির, চলুন সেখানে গিয়ে দেখে আসি কি কি ঠাকুরের বিগ্রহ রয়েছে। এই মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে সচী মাতা, রাধা কৃষ্ণের বিগ্রহও রয়েছে, আর তাদেরকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন, আর এখন আমরা রয়েছি মহাপ্রভু যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই জায়গায়। আর এই মন্দির বরাবর সমস্ত ভক্তরা পরিক্রমা করছিলেন, তাই এই সুযোগ আর কবে পাবো তার তো ঠিক নেই। তো চলুন আমরাও এই মন্দির ঘুরে একটু পরিক্রমা করে নিই। এই
নবদ্বীপ ধামে আসার পর থেকেই যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই মন্দির আর সুন্দর সুন্দর ঠাকুরের বিগ্রহ, দেখে ভীষণ ভালো লাগছে। এবার চলুন আমরা পরের মন্দিরে চলে যাই। আর এই মন্দিরটার নাম ছিল গৌর গোপীনাথ জিউ মন্দির বা নরহরি ধাম। নরহরি ধামে আমি এই প্রথমবারের মতন এলাম। শুনেছি এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে। আর এখানে ঢুকতে আমাদের টিকিট নিয়েছে 10 টাকা। আর এখানেই রয়েছে পৃথিবীর সব থেকে উঁচু চৈতন্যদেবের মূর্তি বা বিগ্রহ, যার উচ্চতা 60 ফুট। ওই যে দেখুন দেখা যাচ্ছে। এই ছোট্ট ব্রিজের দুপাশ দিয়েই দেখেছেন কৃত্রিমভাবে ছোট ছোট জলাশয় তৈরি করা হয়েছে, যার ভেতরে রয়েছে নানান রকম রং বেরঙের মাছ। দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই জলের ভেতরে দেখেছেন কত পয়সা চকচক করছে। এগুলো ভক্তরা তাদের সাধ্য মতন দান করেছে ভগবানের উদ্দেশ্যে। এবার চলুন, এই নরহরি ধামের ভেতরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেটা দেখার জন্য এই গুহার ভেতর দিয়ে যেতে হবে। এই গুহাটা কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে, খুব বেশি একটা বড় না, এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছিল। এখানে আসার পরই না মনটা ভরে গেল। এত সুন্দর একটা পরিবেশ, যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর এখানকার ঠাকুরের বিগ্রহগুলো। এই যে দেখুন, গাছের নিচে দিয়ে এক একটা ঠাকুরের বিগ্রহ সাজানো রয়েছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ঠাকুরেরা। ভীষণ সুন্দর একটা জায়গা। এই জায়গায় এসে মনে হচ্ছে এটা সত্যিকারের বৃন্দাবন। বাঘ থেকে শুরু করে গরু, সিংহ সবাই রয়েছে একসঙ্গে। আর এখানেই ঠাকুরদের দেখুন, দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু মিটিং এখানে চলছে। আর এই যে দেখুন 60 ফুট উচ্চতার চৈতন্যদেবের বিগ্রহ, কত বড় দেখেছেন, আর সেই সঙ্গে কিন্তু খুব সুন্দরও লাগছে। এটা কিন্তু গুপ্ত বৃন্দাবনই বটে, চারিদিকে শুধু রাধা কৃষ্ণের বিগ্রহ। আর একদিকে তো দেখছিলাম জলের ভেতরে রাধা কৃষ্ণ রয়েছে। রাতের দিকে এখানে লাইটিংও হয়। আর এই জলের ভেতরে না অনেক বড় বড় মাছও দেখলাম। এবার চলুন এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাই, এখনও অনেক মন্দির দেখা বাকি রয়েছে। এই যে আরও একটা মন্দিরে চলে এসেছি। এই যে দেখুন, এই মন্দিরটাও কিন্তু অনেক বড়, আর চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। কাচের ভেতরে ঠাকুরের বিগ্রহগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে দেখুন আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেব, এত সুন্দর সাজিয়েছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর সব শেষে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তার সখীদের সঙ্গে। কি যে ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তবে জানেন তো, এই নবদ্বীপ ধামে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, যেগুলো একদিন বা দুদিনে ঘুরে দেখা কখনোই সম্ভব না। আর এই নবদ্বীপ ধামে যখন বেশিরভাগ মানুষজনেরাই আসেন, যেমন আমরাই ধরুন এসেছি একদিনের জন্য, তো একদিনে তো এতগুলো মন্দির ঘুরে দেখা সম্ভব নয়। তাই যদি আপনারা গুগল সার্চ করে এখানকার ফেমাস মন্দিরগুলো সম্পর্কে জেনে আসেন, তাহলে একদিনের ভেতরেই আপনারা এখানকার ফেমাস মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। আর তাছাড়াও গঙ্গার ঘাট পেরিয়ে আসার পর যে অটো বা টোটোগুলো দাঁড়ানো থাকে, সেই দাদারাও আপনাদের অনেক সময় গাইড করে দিতে পারেন। আর এই অটো বা টোটোতে আসলে তারা ওই 350 টাকা থেকে শুরু করে 400 টাকা বা 500 টাকার মধ্যেই আপনাদের ফেমাস সমস্ত মন্দিরগুলোকে ঘুরে দেখিয়ে দেবেন। আরও জানেন তো, নবদ্বীপের মন্দিরগুলো একটা আরেকটার থেকে খুব বেশি দূরে না। আর প্রত্যেকটা মন্দির যেহেতু খালি পায়ে হেঁটে হেঁটে দর্শন করতে হয়, আমরা যে ভুলটা করেছিলাম, আমরা পায়ে কোনো মোজা পরে যায়নি। তাই খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখাটা আমাদের জন্য বেশ কষ্টকর ছিল। আপনারা যদি কেউ নবদ্বীপে যান, অবশ্যই পায়ে একটা মোজা পরে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এখন আমরা আরও একটা মন্দিরে এসেছি। এই মন্দিরটা একটা বাড়ির ভেতরে ছিল, ভীষণ সুন্দর দেখুন মন্দিরটার কারুকার্য। আর সেই সঙ্গে মন্দিরের ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। চলুন একবার কাছে গিয়ে দেখি। প্রায় বেশ কয়েকটা মন্দির পায়ে হেঁটে দেখার পর আমাদের বেশ গরমও লাগছিল। বাইরে বেরোতেই দেখছি এই দাদা আখের রস নিয়ে বসেছেন, তাই ভাবলাম এখান থেকে আমরা একটু আখের রস খেয়ে তারপরে বাকি মন্দিরগুলো দেখতে বের হই। এতক্ষণ ঘোরার পর গরমে ঘেমে যাচ্ছিলাম,
এখন এই আখের রসটা খেয়ে বেশ ভালো লাগছে। এবার চলুন বাকি মন্দিরগুলো দেখি। আর এই যে দাদাকে দেখছেন, এই দাদাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সমস্ত মন্দিরগুলোকে দেখাচ্ছিলেন। আর এখন আমরা চলে এসেছি ধামেশ্বর মন্দিরে। এর ভেতরেও ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ রয়েছে। আর এই মন্দিরটাই আমাদের দেখা এখানকার শেষ মন্দির। চলুন এবার ভেতরের দিকে যাই। এই যে দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে। ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার চলুন প্রায় সকাল থেকে দুপুর অবধি নবদ্বীপ ধামে ঘুরে বেশ কয়েকটা মন্দির দেখে এবার পালা মায়াপুরের মন্দিরে দেখার। তাই আমরা চলে এসেছি সেই টোটোতে করে মন্দিরের সামনে। এটাই ছিল মেইন গেট মন্দিরে ঢোকার। এখানে আমরা সন্ধে অবধি থেকে এখানকার প্রসাদ নিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপরেই যাব। আর এই যে সেই বিখ্যাত চন্দ্রোদয় মন্দির, যেটার কাজ এখনও বাকি রয়েছে। এর ভেতরেও না ঢোকা যায়, তবে আমরা এমন একটা সময় গিয়েছিলাম যখন এই মন্দিরটা বন্ধ ছিল, তাই আমরা আর ভেতরের দিকে যেতে পারিনি। হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে এসেছি গদা ভবনের সামনে। সারাদিন তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তাই খুব খিদেও পেয়েছিল সকলের। তাই ভগবানের প্রসাদ নেবার জন্য আমরা চলে এসেছি গদা ভবনে। এই গদা ভবনের ভেতরেই কুপন কাটার ব্যবস্থা রয়েছে, তাই আমরা এখান থেকে কুপনও কেটে নিয়েছি। আমাদের পার হেড 80 টাকা করে নিয়েছে। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল একাদশী, তাই সেদিনকে একাদশীর প্রসাদে বিতরণ করা হচ্ছিল। বেশ ভালো একটা দিনে আমরা এসেছি। আর এই যে দেখুন লম্বা করে রয়েছে সব ভক্তদের বসার জায়গা। এখানেই প্রসাদ দেওয়া হয়, ভক্তরা সবাই এখানে বসে প্রসাদ গ্রহণ করে। এই যে দেখুন সবাই বসে রয়েছে। একাদশীর দিনে ভগবানের কয়েক ধরনের প্রসাদ আমরা পেয়েছি। সাবুর খিচুড়ি, পনিরের তরকারি, ইঁচড়ের তরকারি, আর ছিল পানি ফলের পায়েস। এদিকে দুপুরের খাবার দাবার শেষ করে আমরা গদা ভবনে বসেই কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর এই পাশেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর কয়েকটা দোকান রয়েছে। মন্দির প্রাঙ্গণের চারিদিকে আপনি অনেক দোকানপাট দেখতে পারবেন। ফুচকা থেকে শুরু করে পাওভাজি, বার্গার, পিৎজা সব পাওয়া যায়। তবে এই মন্দির প্রাঙ্গণে যতগুলো দোকান দেখবেন সব দোকানেই কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। এখান থেকে তো আমরা দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়েছিলাম, আর বাকি সবাই বসে বসে মিষ্টি খাচ্ছিল। এবার চলুন আমরা এই জায়গায় বসে বসে কিছুক্ষণ সময় খাবার খাচ্ছিলাম আর সময়টাকে এনজয় করছিলাম। এরপরে আবার আমরা চলে গিয়েছিলাম মন্দিরের পাশে। এই জায়গা থেকে দেখুন মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে। প্রায় 2 বছর আগে যখন আমি আমেরিকাতে চলে গেলাম তখন এসেছিলাম এই মন্দির দেখার জন্য। আর কিছুদিন পরেই তো আমরা আবার চলে যাব, তাই ভাবলাম আগে থেকে গিয়ে ভগবানের দর্শন করে আসি। আর এই যে দেখুন কত সুন্দর ডালিয়ার ফুলগুলো ফুটে রয়েছে। গোটা মন্দিরের প্রাঙ্গণ জুড়েই দেখলাম এই ফুলগুলো রয়েছে। এখন এই দুপুর 3টে মতন বাজে, আর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন সন্ধে আরতি শুরু হবে। আর এই যে দেখেছেন সুন্দর পদ্ম ফুলের মতন, এগুলো কিন্তু এক একটা ফাউন্টেন। আজকে এগুলো কেন বন্ধ জানি না, তবে চালু থাকলে কিন্তু এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ বসে থাকার পর এবার চলুন, বিকেল তো হয়ে এসেছে, এখন আমরা সন্ধে আরতি দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখুন যাওয়ার সময় আমাদের পথ আটকে এরা বসে রয়েছে। কিছু হনুমানের কাছে এত ছোট ছোট বাচ্চা ছিল, দেখতে এত সুন্দর, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন ছোট একটা বাচ্চা কি সুন্দর ওর মায়ের কোলে বসে উকি মেরে মেরে এদিকে দেখছে। মায়াপুরের মন্দিরের এই ভেতরেই গোশালা থেকে শুরু করে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, তবে আজ আমরা আর সেখানে যাইনি। এর আগেও তো বহুবার এসেছি এখানে, তখন ওই জায়গাগুলো অনেকবার ঘুরেছি। তাই ভাবলাম এবছর একটু নবদ্বীপ ধাম ঘুরি, আর সেই জন্যই এবার আমাদের মেইন ফোকাস ছিল নবদ্বীপ ধাম।
এদিকে বিকেলে অনেকক্ষণ মাঠে বসে থাকার পরে আমরা এখন এসেছি কয়েকটা ছোট ম্যাগনেট কেনার জন্য। আসার পর দেখছিলাম খুব সুন্দর সুন্দর দোকানপাট এখানে খুলে গেছে। দেখুন এখানে কত সুন্দর গোপালের জামাগুলো সাজানো রয়েছে, আর তাছাড়াও এখানে যে গোপী ড্রেসগুলো বলে সেগুলোরও অনেক দোকান রয়েছে। খুব সুন্দর সুন্দর ড্রেস সাজানো রয়েছে এখানে। আর দূর থেকে দেখছিলাম একটা তুলসীর মালার দোকান। ওই যে দূর থেকে দেখুন কত বড় বড় মালা, দাঁড়ান আপনাদের কাছে গিয়ে দেখিয়ে নিয়ে আসছি। এই যে দেখুন এত বড় মালা তো আমি মনে হচ্ছে এই প্রথমই দেখলাম জীবনে। দেখেছেন কত বড়। এই পাশেই একটা দোকান রয়েছে যেখানে দেখুন সুন্দর সুন্দর মন্দির রয়েছে ভগবানের। এটা ছিল একটা ভগবানের দোলনা, ভীষণ সুন্দর মন্দিরগুলো ছিল। মনে হচ্ছে আমি যদি এদেশে থাকতাম এখান থেকে একটা মন্দির তো ঠাকুরের জন্য নিয়েই নিতাম। বিশেষ করে এই সাদা মন্দিরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলোরই দাম করছিলাম সব প্রায় ওই 1,20,000 টাকা থেকে স্টার্ট হচ্ছে, বিভিন্ন দামের আছে। ভীষণ সুন্দর দেখুন। আমাদের ওদেশে তো আর এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো এখান থেকে একটা মন্দির নিয়ে যেতাম। কি যে ভালো লাগছিল এগুলো দেখতে। এবার চলুন, প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এই সন্ধে হলে না একটু চা চা মন করে। যদিও মন্দিরের ভেতরে কোনো দোকান নেই যেখানে চা পাওয়া যায়। চা বলতে এখানে ওই হার্বাল টি, যার মধ্যে চা থাকে না, কিন্তু বিভিন্ন রকম জড়িবুটি দিয়ে চা বানানো হয়। আর এই দোকানটা দেখেছেন খুব সুন্দর সাজানো গোছানো। এখানের একটা বিশেষত্ব, প্রত্যেকটা জায়গা থেকেই মন্দিরের চূড়াটাকে খুব সুন্দর করে দেখা যায়। আর এদিকে আমরা এক একটা করে হার্বাল টি নিয়ে নিয়েছি। দোকান থেকে বেরোনোর পরেই দেখছিলাম সন্ধে নেমে গেছে, চারিদিকে লাইটিং দিয়ে ধীরে ধীরে সেজে উঠছে। আর খুব আফসোস রয়ে গেল আমরা মন্দিরের ভেতরে যেতে পারলাম না। যদি যেতে পারতাম বেশ ভালোই লাগতো। তবু যাই হোক, কিছু করার নেই। এবার চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। এখন যে মন্দিরটা দেখছেন দূর থেকে খুব সুন্দর সাজানো গোছানো, এই মন্দিরটার নাম হলো পুষ্প সমাধি মন্দির। এখানেই বিকালের দিকে ভগবানের আরতি হয়ে থাকে। যদিও ভেতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তবে বিকেলের দিকে আমরা এখানে কিছুক্ষণ সময় বসবো আরতি করার জন্য। মায়াপুর জায়গাটাই এমন, এখানে আসলেই না মনের ভেতরে শান্তি বিরাজ করে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই বছর বছর ছুটে আসি ভগবানের দর্শন করতে। আরও জানেন তো, এই রাস্তা ধরে বিকেলের দিকে হাতি থেকে শুরু করে গরু অনেক যাতায়াত করে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম, তবে এবছর আর দেখতে পেলাম না। আর সব শেষে এখানের দোকান থেকে 2টো ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম ওদেশে নিয়ে যাবার জন্য। আর এদিকে দেখেছেন সন্ধে নামার সঙ্গে সঙ্গে চারিদিক সেজে উঠেছে টুনি লাইটে। আর এই রাস্তা থেকেই শুরু হয় ভগবানের আরতি করা, ঠিক বিকেল থেকে। সব ভক্তরা এসে এই রাস্তায় জমায়েত হয়ে ঠাকুরের নামে নিজেদের ভাসিয়ে দেন। এই যে দেখুন, আর এইটা দেখতেই আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর যখন আমি আসি, সারা দিনের ক্লান্তি শেষে এই আরতিটুকু দেখার জন্যই বসে থাকি। এবার চলুন, চারিদিকটা আলোতে আলোতে সেজে উঠেছে। আর এখন রাতের আরতি শেষ করে আমরাও বেরিয়ে পড়ব। আর আমরা এখন যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরে আরতি দেখবার জন্য। সেখানে তো ফোন অ্যালাও নেই, তাই আর আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারলাম না। তাই আজকে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।